নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াজ ডায়েরি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2024 সালের ডিসেম্বর মাসে যে নর্থ বেঙ্গল ট্যুরটি করেছিলাম তার দ্বিতীয় দিনের গল্প। ওই ট্যুরের প্রথম দিনের গল্প আমি আগেই পোস্ট করেছি। সময়ের অভাবে বাকি পোস্টগুলো আমার আর দেওয়া হয়ে ওঠেনি, আর এদিকে আমার গ্যালারিও প্রায় ফুল। তাই ভাবলাম পুরনো ভিডিওগুলোর একটা ভিডিও করে পোস্ট করে দিই। তাতে কি হয়, এই ভিডিওগুলো যেমন আমার টাইমলাইনে থেকে যাবে, তেমনি আপনাদের সাথে শেয়ারও করা হবে। আসলে আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে পারলে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? আমরা গিয়েছিলাম নর্থ বেঙ্গলের কালিম্পংয়ে। কালিম্পংয়ের দ্বিতীয় দিনে সকালে গিডডাবলিং, ক্যানোপি ওয়াক, লোলেগাঁও ঘুরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম লাভা রিসর্টের উদ্দেশ্যে। আমার আগের ভিডিও যারা এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পাহাড় আমার বরাবরই প্রিয়। পাহাড়ের প্রতিটা জায়গায় যেন এক কল্পনার তুলি দিয়ে আঁকা। প্রতিটা জায়গায় অসম্ভব সুন্দর। কোনো জায়গা থেকেই আপনার খারাপ লাগবে না, এটাই পাহাড়ের বৈশিষ্ট্য। কালিম্পংয়ে প্রথম দিনে আসার সময় কুয়াশা মেঘলা ওয়েদার পেয়েছি, কিছুটা মন খারাপ ছিল। কিন্তু দ্বিতীয় দিনে ঘুম থেকে উঠে সূর্যের মুখ দেখে সত্যি মনটা ভালো হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনের ওয়েদার খুব ভালো পেয়েছি। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যে কি ভালো লাগে সেটা নাই বা বললাম, সেটা আপনারা সবাই জানেন। আমি আসলে অনেক বছর পর আবার এই নর্থ বেঙ্গল এসেছি, তাই আনন্দটা একটু অন্যদের তুলনায় বেশিই হচ্ছে। আমরা এখন ঋষভ পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা এত সুন্দর, দুপাশে দেখুন প্রচুর পাইন গাছ, এত সুন্দর, এত ঘন পাইন ফরেস্ট, মানে হঠাৎ করে পেয়েছি, খুব ভালো লেগেছে। যার জন্য আমরা গাড়িটা দাঁড় করালাম কিছুক্ষণ দেখার জন্য। খুব সুন্দর জায়গাটা। ঋষভ পাইন ফরেস্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম ঋষভ ভিউ পয়েন্ট, যেখানে লেখা আছে আই লাভ ঋষভ। এই জায়গাটিও বেশ সুন্দর, তবে এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা আজ হলো না, কারণ মেঘে ঢেকে গেছে। এটাই পাহাড়ের মজা, কখনো মেঘ কখনো রোদ। কখন যে হঠাৎ করে মেঘ এসে চারিদিক ঢেকে দেবে আপনি টেরও পাবেন না। তাই যা আশা করবেন তা কিন্তু সবসময় পাবেন না। ঋষভ ভিউ পয়েন্ট দেখে আমরা এবার চলে এলাম লাভা মনেস্ট্রি দেখতে। বেশ কিছুটা হাঁটার পর আমরা অবশেষে মনেস্ট্রির কাছে এসে পৌঁছালাম। লাভা মনেস্ট্রির এই জায়গাটা অসম্ভব সুন্দর ও শান্ত। এক নিমেষে মন ভালো হয়ে যাবে এখানে এলে। খুব সুন্দর জায়গাটা।
লাভা মনেস্ট্রি দেখে আমরা একটা বাঙালি হোটেলে লাঞ্চটা সেরে নিলাম এবং তারপর লাভা ভিউ পয়েন্ট মানে যেখানে আই লাভ লাভা লেখা আছে সেখানে গেলাম। এখানে একটি পাইন ফরেস্ট আছে যেখানে দাঁড়িয়ে আপনি সেলফি তুলতে পারেন, আর তার সাথে মাঝে যদি মেঘ এসে যায় তাহলে তো আরও দারুণ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। খুব সুন্দর এই জায়গাটা। এটি কিছুটা লেপচা জগতের মতো। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে। এই জায়গাটি কিছুটা লেপচা জগৎ বা কিছুটা লামহাটার মতো লাগে। জায়গাটা লাভা মনেস্ট্রি যাওয়ার রাস্তাতেই পড়ে। এই প্রসঙ্গে বলে রাখি, লাভা মনেস্ট্রিতে ঢুকতে আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি। অ্যাকচুয়ালি কোনো মনেস্ট্রিতে ঢুকতেই সেরকম এন্ট্রি ফি লাগে না। তবে এই পাইন ফরেস্টের একদম ওপরে বিশেষ কিছু দেখার নেই, এই শুধু হেঁটে যাওয়া আর কি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, এটাই ভালো লাগে। আর কিছু না, সেরকম দেখার মতো ওপরে কিছু নেই, শুধুমাত্র একটা ছোট্ট কাঠের ফলস ব্রিজ করা আছে যেটা কেউ সেলফি তোলে ওখানে গিয়ে দাঁড়িয়ে, এটাই যা। আর এখানে দেখার মতো কিছু নেই, শুধু পাইন ফরেস্টটা, এই পাইন ফরেস্টের সৌন্দর্য যেটা সেটাই এখানে সবাই দেখতে আসে। এখনও কাজ চলছে, যদিও পরবর্তীকালে হয়তো আরও সুন্দর হবে, জানি না এখন কীরকম হয়েছে। যাই হোক, আমরা গিয়ে সেরকম ওপরে কিছু পাইনি, শুধু ওই পাইন ফরেস্টের যে ভিউটা ওটাই আমরা উপভোগ করেছি। খুব সুন্দর লেগেছে। লাভা পাইন ফরেস্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে এসেছি গুম্বাদাড়া মনাস্ট্রিতে। এই জায়গাটাও খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, দূরে পাহাড়। যদিও আজকে একটু মেঘলা মানে কুয়াশাচ্ছন্ন, যার জন্য পাহাড়ের রেঞ্জটা আর ভালো করে দেখা যাচ্ছে না। যাই হোক, তবুও জায়গাটা ভীষণ সুন্দর, শান্ত। একজন লোককেও এখানে দেখতে পেলাম না। অসম্ভব ফাঁকা জায়গাটা, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মনাস্ট্রির এরিয়াটাও বেশ বড়, মাঝখান দিয়ে সুন্দর চওড়া করে রাস্তা করে দেওয়া আছে, যেখান দিয়ে যেতে আসতে কোনো অসুবিধা হবে না। আর মনাস্ট্রিটাও দেখতে খুব সুন্দর। এখানে বাঁদিকে ওপরে একটি গৌতম বুদ্ধের মূর্তিও করা আছে। তবে মনাস্ট্রির ভিতরে এবার আমরা ঢুকতে পারলাম না, কারণ এই সময় মনাস্ট্রি বন্ধ ছিল। আবার বিকেল 4টের সময় মনাস্ট্রি খুলবে, তাই কি আর করা যাবে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম নোকদাড়া লেকে। এখন আমরা চলে এসেছি নোকদাড়া লেকে। এই নোকদাড়া লেকটিও খুব সুন্দর। এখানে বেশ বড় একটা পার্কিং এরিয়া আছে, যেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। এই নোকদাড়া লেকে ঢুকতে গেলে এন্ট্রি ফি পার পার্সন 20 টাকা করে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। বোটিং করতে চাইলে পার পার্সন 70 টাকা করে পড়ে, আর বাচ্চাদের 14 বছর বয়স পর্যন্ত 50 টাকা করে পড়ে। তবে এই লেকটি খুব বেশি বড় নয়, আবার খুব ছোটও নয়, বেশ সুন্দর। তবে কিছুটা আর্টিফিশিয়াল লেকের মতো দেখতে লাগলো। মিরিকেল লেকের মতো এই লেকেও প্রচুর মাছ আছে, চাইলে সেই মাছেদের আপনি কিছু খাওয়াতেও পারেন। যাই হোক, আমি এবং আমার বড় ছেলে বোটিং করব বলে 70 টাকার টিকিট কেটে উঠে পড়লাম বোটে। এই বোটগুলিতে এক একটি বোটে 4 পার্সন করে ওঠা যায়। প্যাডলিং বোট নিজেরাই প্যাডেল করে চালাতে হয়। আমি এবং আমার ছেলে দুজনে একটি বোট নিয়েছিলাম। এই বোটে আর অন্য কেউ ওঠেনি। আসলে এই লেকটি এমনিতেই ফাঁকা, মানে এখানে ট্যুরিস্ট একদম কম, আর বোটিং করার মতো লোকজন নেই বললেই চলে। 2-1 জন ছিল, তারা একটি বোট নিয়েছিল আর আমরা একটা নিয়েছিলাম।
তো বোটে করে প্যাডেল করে পুরো লেকটা আমরা খুব সুন্দর ঘুরেছিলাম, খুব এনজয় করেছিলাম, দারুণ লেগেছিল। নোকদারা লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এই প্রসঙ্গে বলে রাখি, নোকদারা যাওয়ার রাস্তাটি কিন্তু বেশ খারাপ। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।